আমার সকল প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য একটি গল্প আত্মকথা এর একদম শেষের বাকি অংশটুকু। তো আগের একটি ক্লাসে আমরা এই গল্পটির প্রথম অংশটা আলোচনা করে দিয়েছিলাম। তোমরা চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে পার্ট 1 এর ভিডিওটা দেখে নিতে পারো। তো আমরা গল্পের প্রথম অংশে কি জেনেছি না, রামকিঙ্কর বেজ গল্পের লেখক তিনি তার নিজের জীবন সম্পর্কে কিছু কথা এখানে বলেছেন, অর্থাৎ তার নিজেরই জীবনের বর্ণনা দিয়েছেন। তিনি ছোটবেলায় কোথায় কাটিয়েছেন বা তিনি কোথা থেকে শিল্পদ্রব্য তৈরি করা বা চিত্র অঙ্কনের অনুপ্রেরণা লাভ করেছেন, ছোটবেলায় একদম বাল্যকালে তিনি কিভাবে এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করতেন বা তার বাল্যকালটা কোথায় কেটেছে, এই সমস্ত কথাগুলিই আমরা প্রথম অংশে জেনেছি। তো আজকে আমরা একদম গল্পের শেষের অংশটুকু অর্থাৎ দ্বিতীয় পর্বের আলোচনা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে। একসময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয়। অর্থাৎ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা এখানে তিনি উল্লেখ করছেন। রামানন্দ চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক ছিলেন এবং তিনি বাঁকুড়াতেই জন্মগ্রহণ করেছিলেন, যেখানে কিনা আমাদের এই গল্পের কথক রামকিঙ্কর বেজেরও জন্মস্থান। তো তিনি একজন বিখ্যাত সাহিত্যিক হিসাবে দাসী, মুকুল, ধর্মবন্ধু এই সমস্ত নানান ধরনের পত্রিকার সম্পাদনা করতেন এবং সেখানে লেখালেখিও করতেন। এছাড়াও পরবর্তীকালে এই রামানন্দ চট্টোপাধ্যায় শিক্ষকতা এবং সাংবাদিকতার পেশার সঙ্গে নিযুক্ত হয়েছিলেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কের সূত্রেই তিনি বিশ্বভারতীতে এসেছিলেন এবং সেখান থেকে তিনি যখন পরবর্তীকালে বাঁকুড়ায় আসেন তখনই রামকিঙ্কর বেইজের সঙ্গে এই রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিচয় হয়। তো শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তাঁরই কৃপায় ঘটে, অর্থাৎ এই আমাদের গল্পের লেখক রামকিঙ্কর বেইজের সঙ্গে শান্তিনিকেতনের পরিচয় ঘটে কিন্তু এই রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে। সেটা হচ্ছে 1925 সাল। আমার এত আনন্দ হলো যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম। একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনই ব্রিটিশ কর্তৃত্বের বাইরে, অর্থাৎ তখন যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছিল, তো রবীন্দ্রনাথের প্রতিষ্ঠা করা শান্তিনিকেতন সেটাই একমাত্র ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। এছাড়া রামকিঙ্কর বেইজ রামানন্দ চট্টোপাধ্যায়ের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সামনে ম্যাট্রিক পরীক্ষা থাকার সত্ত্বেও তিনি ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই শান্তিনিকেতনে চলে এসেছিলেন। তো এরপরে দেখো কি বলা হয়েছে। চলে এলাম, এটা শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়। তিনি অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন এবং আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তো এই নন্দলাল বাবুও একজন বিখ্যাত চিত্রকর ছিলেন, চিত্রশিল্পী। তোমরা অনেকেই জানবে হয়তো ভারতীয় যে সংবিধান রয়েছে, সেই ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা অংশটি রয়েছে সেখানে কিন্তু নন্দলাল বাবু তার শিল্পী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। তো তার সঙ্গেই রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় রামকিঙ্কর বেইজের পরিচয় করিয়ে দিলেন। তখন নন্দলালবাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না, অর্থাৎ তিনি তেমন কিছু জানতেন না নন্দলালবাবুর সম্পর্কে। যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি, অর্থাৎ প্রবাসী বলে যে পত্রিকা সেই সময় প্রকাশিত হতো, সেই প্রবাসী পত্রিকার অ্যালবামেই তিনি নন্দলালবাবুর আঁকা কিছু ছবি হয়তো দেখেছিলেন, তাও বেশি নয়। ভারতীয় শিল্প ভালো লাগতো না তা নয়, কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না, এটাই ছিল মূল ধারণা। তো তার ভারতীয় শিল্প যে একদম পছন্দ ছিল না তা নয়, কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে সেই শিল্পের যে প্রকাশ সেটা যদি না ঘটে তবে সেটা সার্থক হবে না বলেই তিনি মনে করতেন। তো তার এইটাই মূল ধারণা ছিল। পরবর্তীকালে শান্তিনিকেতনে প্রাকৃতিক বাস্তবতা অর্থাৎ প্রকৃতির যে বাস্তব রূপ, বাস্তব জীবনে যা কিছু ঘটে বা প্রকৃতির যে বাস্তব ঘটনা, সেইগুলোর সঙ্গে ছাত্রদের পরিচিতি করানো হচ্ছে। এছাড়াও ছাত্রদের অ্যানাটমি, মাসল সম্বন্ধেও শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে, এই কথাটাই এখানে বলতে চাওয়া হয়েছে। আমরা কাজ করতাম নিজেদের ইচ্ছা মতন। নন্দবাবু নিজের কাজ করতেন, একবার করে ঘুরে যেতেন, বিশেষ কিছু ইনস্ট্রাকশন দিতেন না। তবে হ্যাঁ, একটু আধটু যা না বললেই না তা কি আর বলতেন না, কিন্তু নিজে ইম্পোজ করতেন না, পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। অর্থাৎ নন্দবাবু কলাভবনের ছাত্রদের উপর জোর করে কিছু চাপিয়ে দিতেন না।
ছাত্রদের যথেষ্ট স্বাধীনতা ছিল নিজে নিজে কাজ করার, কিন্তু নিজে নিজে কাজ করলেও যেটুকু ভুল ত্রুটি হচ্ছে বা যেটুকু না বললেই নয় সেইটুকুই কেবল নন্দবাবু তাদেরকে ধরিয়ে দিতেন, শুধরে দিতেন। আর তাদের পূর্ণ স্বাধীনতা ছিল নিজের ইচ্ছা মতন কাজ করার। তিনি নিজে কিন্তু তাদেরকে কোনো রকম বিশেষ ইনস্ট্রাকশন দিতেন না, অর্থাৎ নির্দেশ দিতেন না যে এইভাবে করো সেইভাবে করো, সেই রকম নয়। তিনি ভুল ত্রুটিগুলো সামান্য একটু সংশোধন করে দিতেন এবং ছাত্রদের যথেষ্ট স্বাধীনতা ছিল নিজের ইচ্ছে মতো কাজ করার। অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনে কেউ করতেন না। আমি প্রথম শুরু করি। দোকানে গিয়ে বললাম, অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। তা দোকানদার দেখালো, এই তুলি, এই টিউবে রং, আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন। ব্যাস, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। ভালো কাজ করেছিলাম অয়েলে। যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ, নন্দলাল বাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে, তবে বাধাও দেননি। আমি শান্তিনিকেতনে আসার বছর চারেক আগে নন্দলাল মশাই কলাভবনের অধ্যক্ষ হয়ে আসেন। অর্থাৎ এই যে গল্পের কথক রামকিঙ্কর বেজ, তিনি বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তিনিই প্রথম শান্তিনিকেতনে অয়েল পেন্টিং অর্থাৎ যে তেল রঙের প্রচলন ঘটিয়েছিলেন, এবং তিনি দোকানে গিয়ে প্রথমে বলেছিলেন যে অয়েল পেন্টিং করবেন, তার জন্য কি কি দরকার সেইগুলো দেখাতে। তো দোকানদার তাকে কি দিয়েছিলেন না, তুলি দিয়েছিলেন, আর টিউবে রং দিয়েছিলেন এবং খানিকটা তেল দিয়েছিলেন। তাই দিয়েই রামকিঙ্কর বেজ কিন্তু গার্ল অ্যান্ড দ্য ডগ বলে একটা ছবি হয়তো তিনি এঁকেছিলেন, সেটা তার একদম ঠিকভাবে মনে পড়ছে না। তাই জন্যই তিনি এখানে বলেছেন যে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ এই ছবিটাই তিনি এঁকেছিলেন। নন্দলাল বাবু কিন্তু এই অয়েল পেন্টিং বা তেল রঙে আঁকার জন্য এই ছবিটার প্রতি খুব একটা সন্তুষ্ট হননি, একটু অসন্তুষ্ট হয়েছিলেন। তবে বাধাও দেননি যে তুমি এইভাবে করো না, সেই বিষয়ে কোনো বাধাও দেননি, তিনি স্বাধীনতা দিয়েছিলেন। তো শান্তিনিকেতনে এই রামকিঙ্কর বেজ ছাত্র হিসাবে আসার বছর চারেক আগেই কলাভবনের অধ্যক্ষ হয়ে এসেছিলেন নন্দলাল মশাই। ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল, সকলেই খুব সাহায্য করতেন। তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, অর্থাৎ এই যে নন্দলাল বসু মহাশয়, তিনি কিন্তু ছিলেন ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক। ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনও হয়নি, অর্থাৎ আমাদের ভারতবর্ষে তখনও ওয়েস্টার্ন আর্টের প্রচলন শান্তিনিকেতনে বা গোটা ভারতবর্ষের মধ্যে সেইভাবে তখনও হয়নি। উনি পছন্দও করতেন না, ওয়েস্টার্ন আর্টের বিষয়টা তিনি পছন্দ করতেন না। আচার্যদেবের সঙ্গে দেখা হলো। দেখলেম বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে ধুতি। আমার ছবি দেখতে চাইলেন, দেখালাম। বললেন, তুমি সবই জানো, আবার এখানে কেন? তো আচার্যদেব বলতে রামকিঙ্কর বেদ যেই সময়কার কথা বলেছেন, সেই সময়ে কলাভবনের আচার্য ছিলেন নন্দলাল বসু। তো সেই নন্দলাল বসুর সঙ্গে যখন তার দেখা হয়েছিল, তো তখন তিনি কি দেখেছিলেন না, মানুষটা কেমন বলিষ্ঠ চেহারার মানুষ, অর্থাৎ শক্তপোক্ত মজবুত দেহ। তো সেই রকম বলিষ্ঠ চেহারার মানুষ, আর গায়ের পোশাক কি ছিল, সিল্কের পাঞ্জাবি আর পরনে ধুতি। তো তার আঁকা ছবিটা যখন তিনি দেখতে চেয়েছিলেন, ছবিটা দেখার পরে তিনি বলেছিলেন যে তুমি তো সবই জানো, তাহলে এখানে কেন? তারপর একটু ভেবে বললেন, অর্থাৎ তারপর খানিকক্ষণ ভাবনা চিন্তার পরে নন্দলাল বসু কি বলেছিলেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। তো 2-3 বছর তিনি রামকিঙ্কর বেজকে সেখানে থাকতে বললেন, অর্থাৎ সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণের জন্য তাকে সেখানে থেকে যেতে বললেন। সেখানে বলতে কোথায় না, শান্তিনিকেতনে। সেই 2-3 বছর আমার এখনো শেষ হলো না। তো তার বিচিত্র অবদানের ভিতর দেখেছি শিল্পস্রোত নানাভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে, কিন্তু কখনো স্বাদবিহীন নয়। অর্থাৎ শিল্পের যে আবেগ, সেই শিল্পস্রোত শিল্পীকে যেন ভাসিয়ে নিয়ে যায়। এখানে রামকিঙ্কর বেইজও ছিলেন একজন সেই রকমই শিল্পী, যাকে এই শিল্পের অপরূপ সৌন্দর্য ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তাই তাঁর জীবনের সেই 2-3 বছর তখনও শেষ হয়নি, অর্থাৎ তিনি জীবনের বাকি সময়টা সেই শান্তিনিকেতনেই কাটিয়ে দিয়েছিলেন। এবং শিল্পের প্রতি তীব্র আকর্ষণ থেকে তার কাছে কখনোই সেই শিল্পী সত্তা বা শিল্পের বিষয়বস্তু স্বাদবিহীন বলে মনে হয়নি। সবসময় তার কাছে সেই শিল্পের বিষয় ছিল স্বাদিষ্ট, অর্থাৎ তিনি শিল্পের প্রতি প্রচণ্ড আকৃষ্ট থেকেছেন সারা জীবন ধরেই। অত বড় একজন শিল্পীর কাছ থেকে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। শিল্পী হিসাবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি। এত বড় পেইন্টার, এত নিখুঁত স্ট্রোক,
প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা। অর্থাৎ একজন বড় শিল্পী বলতে এখানে নন্দলাল বসুর কথা বলা হচ্ছে। তো তার কাছ থেকে শিক্ষালাভ যে তিনি করতে পেরেছেন, এইটা তার কাছে একটা সৌভাগ্যের বিষয়। শিল্পী হিসাবে সেই নন্দলাল বাবু যেমনই মর্যাদাবান ছিলেন, তেমনই শিক্ষক হিসাবেও একজন ভালো মানুষ ছিলেন। এত বড় পেইন্টার, অর্থাৎ এমন সুন্দর ছবি আঁকতে পারতেন এবং নিখুঁত স্ট্রোক, সাদা খাতায় প্রত্যেকটা দাগ যেন নিখুঁতভাবে আঁকা। প্রায় সমস্ত ছবিরই ব্যাকগ্রাউন্ড ছিল খুবই সাদামাটা, একদমই সহজ সরল সাবলীল। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি। তো একটা একদম সাধারণ গ্রাম্য পরিবেশ, সহজ সরল একটা প্রাকৃতিক পরিবেশ, সেই রকমই একটা দৃশ্যপট নিয়ে তিনি ছবি আঁকতেন। এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। অর্থাৎ নন্দলাল বাবুর সেই যে সাদামাটা সুর দিয়ে ছবি আঁকা, সেই সাদামাটা সুরটাই যেন রামকিঙ্কর বেইজকে ভীষণভাবে আকর্ষণ করত। আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে। অর্থাৎ নন্দলাল বাবুর শিল্পের যে প্রভাব, সেইটা কিন্তু একজন নন্দলাল বাবুর ছাত্র হিসাবে রামকিঙ্কর বেইজের শিল্পী সত্তার উপর পড়েছিল। সেই কারণেই রামকিঙ্কর বেইজের আঁকা কোনো চিত্র বা মূর্তির বিষয়েও একদম সাদামাটা। নন্দলাল বাবুর শিল্পের প্রভাব থেকেই এমনটা তার হয়েছিল। তো এই গল্পে আমরা রামকিঙ্কর বেইজের শিল্পী হয়ে ওঠার কাহিনী জানতে পারলাম এবং নন্দলাল বাবুর কাছ থেকে তিনি কেমনভাবে শিক্ষালাভ করেছিলেন বা নন্দলাল বাবুর শিক্ষা তার শিল্পী জীবনের কতখানি প্রভাব রেখেছে, সেইটাই জানতে পারলাম। এখানে নির্বাচিত অংশ বলে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ রামকিঙ্কর বেইজের আত্মজীবনীমূলক যে গ্রন্থটি রয়েছে, সেখানের কিছুটা নির্বাচিত অংশই তোমাদের পাঠ্য হিসাবে পড়তে হচ্ছে। তো সেই কারণেই এখানে নির্বাচিত অংশ বলে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে বা এই আলোচনার মধ্যে থেকে কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কে কোথা থেকে এই আলোচনা শুনছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের আলোচনা এই পর্যন্তই।